তো ডিম ছিল না, এটা বঙ্গবন্ধুর সৈনিকের, বঙ্গবন্ধুর আদর্শের বহির প্রকাশ ছিল। এবং এটাকে আমি ওই জন্য বলি, এটা তো অপারেশন 1, অপারেশন 2, 3 ইন অ্যাকশন, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। 22 তারিখের ঘটনার জন্য যে আক্তারের পিঠে ডিম ছোড়া হয়েছে, তিনি একটি মামলা করেছেন এবং মামলায় অজ্ঞাতনামা, বাংলাদেশের যেরকম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নাম মানে মামলা এধার উল্লেখ করা হয় সেরকম কিছু। তো এই মামলাটির প্রভাব কি? এটি কি আগামীকালকের প্রোগ্রামকে কোনোভাবে প্রভাবিত করতে পারে, বা এটি নিয়ে আপনাদের এখন কি করণীয়, কি করো? আমি শুনেছি সে নেই গতকাল নাকি সে একটা মামলা, এরা তো মিথ্যাবাদী, এরা যা বলে সবই যে সত্য তা না। দেখেন না, এদের আসার আগে হঠাৎ করে বলা হলো এই মোজাম্মেল হক আমাদের কনসেশনাল একেবারে 3 স্যুট পরে মাথার চুল নেড়ে করে মানে বললেন FBI আমাদের একাধিক ওই মাহফুজকে অবরুদ্ধ করে রাখার জন্য তাকে হামলা করে, আমরা তখন হামলা করিনি, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ পর্যন্ত কেউ তো গ্রেপ্তার হলো তো 1 নম্বর আমিও হতাম, আমার তো 1 নম্বর আসামি করেছে সে। তো সেটা যেরকম মিথ্যা ব্যাপার। আর এখানে তো কোর্টে যায়, পুলিশের স্টেশনে যায়, অনেক কিছু বলে আসতে পারে। একটা খুনি, আমি ওটা খুনি মনে করিও, প্রতারক, এবং সে বাংলাদেশের পতাকাকে বিশ্বাস করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সে বিশ্বাস করে না। ও এখানে আসছে, দেশটা এমন একটা দেশ, আপনি সবই করতে পারেন, সবই আইনের মধ্যে দিয়ে সবই করতে পারেন। সে যদি কোনো কমপ্লেন করে থাকে, এখন তো আমি পুলিশ স্টেশন থেকে কোনো কল পাইনি, বা প্রেসিডেন্ট থেকে আমি কোনো কল পাইনি, বা দেশের আইন প্রয়োগকারী যারা আছে তারা আমার সাথে বা আমাদের কারোর সাথে কোনো করেছে কিনা যায় না। তবে এরকম কেস সে করতেই পারে, তাই কারণ সে যে লাঞ্ছিত হয়েছে, এটা হয়তো এটা ডিম হয়তো আমরা দেখছি, ওরা কিন্তু এটা ডিমের সাথে বিরাট বোমা মারা হয়েছে বলে আমরা মনে করছে, যে ডিম যা ক্ষতি না করছে বড় ক্ষতি, তারা মনে করছে বিরাট একটা বোমা বিস্ফোরণ হচ্ছে 22 তারিখে JFK বিমানবন্দর। আপনি জানেন 1.5 ঘন্টা শাট আপ করা হয়েছে ইন্টারন্যাশনাল সেই JFK বিমানবন্দর, এবং আকাশে তখন 1.5 ঘন্টা কোনো প্লেন, কমার্শিয়াল প্লেন একটা নামেনি, সবগুলো স্ট্যান্ডিং মনে হচ্ছে, সব স্ট্যান্ডিং অবস্থা আছে। এটা তো ডিম ছিল না, এটা বঙ্গবন্ধুর সৈনিকের, বঙ্গবন্ধুর আদর্শের বহির প্রকাশ ছিল। এবং এটাকে আমি ওই জন্য বলি, এটা তো অপারেশন 1, অপারেশন 2, 3 ইন অ্যাকশন, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। আমি সেদিনে বলছি এই সমস্ত ভয় দেখে, আমি বলছি এটা ভয়। যেমন একটা করলো মিজানকে ছাড়াইয়া, তারা বললো মিজান ওই ডিম মারার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পক্ষান্তরে কি ডিমের সাথে কোনো সম্পর্ক নাই, তারা পার্সোনাল একজন আর একজনকে থ্রেট করেছে, মিথ্যা, সেটাও মিথ্যা, এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে আমরা বের করে নিয়েছি। অর্থাৎ এরা যে মিথ্যাচার করে, এই ডক্টর ইউনূস আপা যেটা বলেছেন, এই ডক্টর ইউনূস ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। আমি গতকাল তার বাসভবনের অস্থায়ী বাসভবনের বলছি, এবং পুলিশ দেখে আমি বুঝতে সক্ষম হয়েছি। আমি পুলিশ দিয়ে একটা কথা বলছি, গতকালকে আমরা অবরোধের নাম দিয়েছিলাম পুলিশ হত্যাকারী ডক্টর ইউনূসের অবরোধের বিক্ষোভ গতকাল ছিল, এবং সেখানে পুলিশ যারা ছিল তাদেরকে আমি বুঝতে পেরেছি, এবং পুলিশ স্টেশনে তো আমরা আজকে আসছি একটি বার্তার কারণে, তোমরা যেরকম পুলিশের ডিটেকশন আছো, এইরকম 3,500 পুলিশকে তোমাদের নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, আমি জানি না তার গ্রাম দেশে কতজন পুলিশ মারা হয়েছে, তবে যদি সেই পুলিশকে হত্যাকারী হলে আজকে তোমাদের এই গ্র্যান্ড হায়াতে অবস্থান করছে, তার সবসময় আমাদের অ্যাঙ্গারটা হলো, আমাদের বিক্ষোভটা হলো, তোমাদের মধ্যে পুলিশ, এমনকি একজন মহিলা, প্রেগন্যান্ট মহিলাকেও এই ডক্টর ইউনূসের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, 13 জন পুলিশকে মেরে পুড়িয়ে তাদের হত্যা করা হয়েছে। এই সেই নেতা, এই সেই ডক্টর ইউনূস। তোমরা কি আমাদেরকে এটুকু সহযোগিতা করবে না এটা প্রতিবাদ করা? তোমরা আমাদের এখানে বাংলাদেশে এক পুলিশ নির্মমভাবে হত্যা হওয়ার জন্য তোমরা 40,000 পুলিশ তাকে গার্ডান দিয়ে তাদের পুনরায় তোমরা জয়েন করেছো, আর এই লোকটি আমার দেশের 3,500 পুলিশকে হত্যা করে, এবং তারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, এনএমটি বিল পাস করে, সেই লোককে এখানে হচ্ছে। আমরা সেই আঙ্গার এই দেশের আইনের মাধ্যমে আমরা সেটা সক্ষম হয়েছি, এবং পুলিশ আমরা দেখবেন আমরা যেখানে যাচ্ছি তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন, এখানে আমাদের উপরে চলা হচ্ছে না, বরঞ্চ গতকাল রাত্রে একটি ঘটনাকে পুলিশ ওদেরকে দাবড়াই দিচ্ছে, আমাদের পক্ষে নিয়েছে পুলিশ, আমাদের, কারণ আমাদের এভরি রাইট আছে প্রতিবাদ করার। কিন্তু ডক্টর ইউনূস ওই কি বলে ডাস্টবিন শফিক বোধহয় কয়েকজনকে পাঠিয়েছিল এসব বলার জন্য, সেখানে তাকে আক্রমণ করা। আমরা আমাদের অ্যাকশন যেটা বলছি, অপারেশন 1 কমপ্লিটেড, অপারেশন 2, অপারেশন 3 আগামী দিন উনি যে কদিন আছে যে কোনো সময়, আমি যেটা আগে ঘোষণা দিয়েছি, আমাদের ভয়ঙ্কর রূপটা আমরা আল্লাহর রহমত যদি একটু সময় পাই, 22
সেপ্টেম্বর যেটা পেয়েছে আমরা যা আশা করছি তার চেয়ে 17 গুণ সময় আমরা পেয়েছি। তবে আমরা কিন্তু ওখানে যেটা আপাবদে বলতেছিলাম বা আপনি বলতেছিলাম, আমরা কিন্তু ওখানে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারতো, আমরা সেটা করি নাই। আমরা দেশকে জানিয়ে দিয়েছি যে এত ক্ষত এত কষ্ট নেওয়ার পরও হাতের কাছে শত্রুকে পেয়েও আমরা তাকে সুযোগ দিয়েছি জীবন বেঁচে রাখার জন্য, না তো ওই কয়েকজন জীবন বেঁচে থাকার কথা না। একটা মেসেজ দেই সাথে, একটা জিনিস আমি অ্যাড করি, এটা কিন্তু অনেক বড় মেসেজ, এটা সারা বাংলাদেশের সমস্ত মানে সাধারণ জনগণের জন্য, যে অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগ আবার মানে ক্ষমতায় আসলে বা ক্ষমতা গ্রহণ করতে পারলে তখন হয়তো বা এই যে খুন খারাপিগুলো হয়েছে, তারা যে হত্যাযজ্ঞগুলো করেছে, আমরা হয়তো বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো সেই পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যা শুরু করবে। কিন্তু আপনি দেখেন যে ইউএসএ যেটা ঘটেছে, নিউ ইয়র্কে হাতের কাছে পাওয়ার পরেও মানে কত মানে নিজেদেরকে কন্ট্রোল করার, কারণ এখানে অনেকেরই পরিবার কিন্তু বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ওখানে গিয়েছিলেন তাদের পরিবারের লোকজনকে মেরে ফেলা হয়েছে। তো আপনি যখন কি করবেন, খুনের বদলে কি করে মানুষ, বাট সেটা কিন্তু করছে না। সো আওয়ামী লীগ অ্যাকচুয়ালি সমস্ত কিছু আইনের মাধ্যমে থেকেই করবে, ভবিষ্যতের জন্য কিন্তু একটা মেসেজ যে খুনের বদলে খুন কেউ হাতে তুলে নেবে না, এই দায়। যেমন আমাদের যেমন এখানে কিন্তু আমার কত অ্যাগ্রেসিভ নেতা আছে, রনেল বলে পরিচিত, ডিএম রনেল, তারপরে জাহিদ, চঞ্চল, কি বলে ইমদাদ, এরা কিন্তু রাজনীতি করে কিন্তু আরো অ্যাগ্রেসিভ, কিন্তু সবাই তাদের সেই অ্যাঙ্গারকে সে প্রতিশোধ নেওয়ার তারা কিন্তু আবার যেটা বলছেন একের কষ্ট হজম করে আমরা যে সত্যিকারে দেশের জনগণের দল করি, বাংলাদেশের উন্নয়নের জন্য দল করি, যে বাংলাদেশকে আমরা 41 সালে সোনার বাংলা করব, সেই থেকে সামনে রেখে কিন্তু আমরা সবকিছু বিসর্জন দিয়ে আমার 22 তারিখে অপারেশনটা আমরা সাকসেসফুল করি। এবং এটা সারা বাংলাদেশের জনগণকে বিবেচনা করা দরকার যে আমরা কি কাজ করতে, সেই অ্যাকশনের যে আফটার রিফ্লেক্ট বা আমরা কি করতে পারতাম আর কি করতে করি নাই এর বিচার তাদের হাতে, যেটা আপা বললেন সুন্দর করে আমার চেয়ে আর্টিকুলেট হতে বললেন, সেটাই ঘটনাটা। এটা সবার জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে বলে ভাই এই আন্দোলনের এই 24-এর যে জঙ্গি সরকার যে মব কালচারের বিরুদ্ধে যে আমাদের বই প্রকাশ, এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। জি ডক্টর সিদ্দিকুর রহমান, আমি আরেকটু ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছ থেকে একটু উত্তরটা যদি পাই, সেটি হচ্ছে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মিডিয়া উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা অর্থাৎ এই 22 তারিখের ঘটনার পরে তারা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য, এবং তারা সেই সিকিউরিটি নিয়েই মুভ করবেন, এরকমটা আমি ভিতর থেকে একটু শুনতে পেয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে এই যে মিডিয়া উইং এর যে হেড সাংবাদিক, যদিও আমি আমার কলিগ, আমি অত খারাপ ভাষায় বলতে পারি না, ডাস্টবিন শফিক আপনারা অনেকে বলেন, তো সেই শফিকুল আলম এবং আজাদ সহ আরো কয়েকজন তারা খুবই বিভিন্ন নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আরামে, একদম উন্মুক্ত ভাবে, কোনো সিকিউরিটি নাই বা কেউ নাই বা কেউ তাদের ডিস্টার্বও করেনি। অন্যদিকে আরো কয়েকজন, এই যে যার পিঠে ডিম মারা হয়েছে আক্তার, তাকে দেখলাম টাইম স্কোয়ারে ফটো সেশন করছেন, লাইট হচ্ছে, তাহলে সেইখানে তো কেউ তাদেরকে কোনো প্রোগ্রাম, কোনো ধরনের প্রবলেম করছে না, কোনো আঘাত করছে না, কোনো প্রতিবাদও করছে না, তাহলে এইটাকে কেন সৌহার্দ্যের একটা রূপ হিসেবে দেখা হচ্ছে না? আপনি কি বলবেন ছোট করে একটু? এটা না আমাদের, আবারও বলি এটা আইনের দেশ, আমরা যেটাই করেছি, আমি ওই শব্দটা একটু নকল করতে চাই, আমরা মিটিকুলাস ডিজাইন আমরাও করেছি একটা, সেই মিটিকুলাস ডিজাইন অংশে কখন কাকে আক্রমণ করা আমাদের জন্য, যেটা আমরা জাস্টিফাই করতে পারবো না, সেটা আমরা করতে যাবো কেন? এটা আবার যেটা বলছেন ফ্রিলি যারা মুভ করছে তাও ঠিক না। এদেশের পুলিশ এদেশে এক্সট্রা কোনো সিকিউরিটি তারা পাচ্ছে না, তারা তাদের গণ্যই করছে না ওইভাবে। আপনি জানেন আপা, আমাদের নেতৃগত 13-15 বছর এই দেশে এই জাতির সঙ্গে এসেছেন, তারা যে রেসপেক্টটা পেত, তারা যে সিকিউরিটিটা পেত, তারা 100 করে 1 গুণ তারা পাচ্ছে না। তা আপনি যেটা বললেন, যারা মন খুলে আপনি জিজ্ঞাসা করেন, গতকালে তারা বিভিন্ন জায়গায় যাইতে পারে নাই, তারা খোঁজ করছে আমরা কোথায় অবস্থান করছি, সবাই ভয়ের ভেতর দিয়ে। তবে আক্তার যে ওরা চেষ্টা করছে ওর উপর আমরা একটা আঘাত হানি, ও চাচ্ছে সে আঘাত হানলে সে দেশে থাকার একটা সুযোগ পেন, আমরা তো সেই সুযোগ করতে দেবো না। আমি যদি আজকে তাকে আঘাত করে, কাল থেকে কিন্তু তাকে করে ইমিগ্রেশন দিয়ে ইয়ে করে দিয়ে তাকে করবে, এখানে থাকার সুযোগ করে দেবে, আমরা সেই সুযোগটা করে দেবো কেন?
যেমনটা আমরা করি নেই যে ডক্টর ইউনূস তো চাইছিল যে আমরা ফখরুল ইসলামকে আমরা ওখানে অপদস্থ করি, তাহলে বাংলাদেশের বিএনপিটা একেবারে মারমুক্ত হবে আমাদের, আর এখানকার আমরা যারা বিএনপি তারা মারবে হবে, সেটা তো আমরা করতে দেরি। ওই ইয়েতে পা তো আমরা দেয়নি, আমরা সেখানে পা দেবো না। আমরা রাজনীতিটা বুঝি, আমাকে সে বুঝে আমরা রাজনীতি করি, এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীকে কিভাবে সসম্মানে বাংলাদেশ আমরা নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের দরকার, সেই সমর্থনের জন্য যা যা করার দরকার সেটাই আমরা শুধু করবো। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান রুমা। আমি আপনার কাছে আসতে চাই, যেটি ডক্টর সিদ্দিকুর রহমান তার কথার মধ্যে একটু প্রসঙ্গ বলেছেন। আমি যদি আপনাকে একটু, আপনি যেহেতু কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, এই যে অ্যাসেম্বলি যেটা হচ্ছে জাতিসংঘের, সেইখানে আমরা দেখলাম গতকালকে না পরশুদিন ডক্টর ইউনূস তিনি তার যে কয়েকজন উপদেষ্টা তার মধ্যে কয়েকজনকে নিয়ে ফটো সেশন করেছেন, কিন্তু অন্য ডেলিগেট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নেতা তাহের কিংবা যারা কিংবা ওই যে আক্তার, তাদেরকেও তো ডেলিগেট হিসেবে নিয়ে গেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত তাদের তো দেখা যায়নি। ওনাদের কাজটা কি হবে, রোলটা কি, কেন ওনাদেরকে নেওয়া হয়েছে এই অ্যাসেম্বলিতে জাতিসংঘের? আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আপনি ভালো বলতে পারবেন, আপনি ভালো বলতে পারবেন। সত্যি, কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে ওনারা শুধুমাত্র বডিগার্ড হিসেবে এসেছেন আর কোনো কাজ নাই, তাহলে কিন্তু ঠিক না। আমরা একটা মিটিং এর ফটো অলরেডি কিন্তু পেয়েছি, সেই মিটিং এ কারা কারা ছিল আপনারা লক্ষ্য করবেন। আমি একটু রয়েস হয়েছে, কূটনৈতিক ভাষাতেই বলতে হবে আসলে। ইউনূসকে যেভাবে বসানো হয়েছে, যে কারণে বসানো হয়েছে, সেটা যেন কন্টিনিউ করা যায়, সে কারণেই বাকি দলের নেতৃবৃন্দকে নিয়ে আসা হয়েছে। এবং এটা বলতে পারেন যে এক ধরনের মানে আমাদের বাংলাদেশটাকে বহির্বিশ্বের হাতে তুলে দেবার জন্য, খেলার পুতুল বানানোর জন্য এক ধরনের দস্তখত দিয়ে যাচ্ছেন। এবং এটা বাংলাদেশের মানুষ যদি এখনো না বোঝে, আমরা কিন্তু জুলাই আগস্টে বারবার করে বলেছি, সোশ্যাল মিডিয়াতে বলেছি, টকশোতে বলেছি, যে যা কিছু ঘটছে এগুলো কোনো কিছুই কিন্তু ন্যাচারাল না, এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এই ন্যারেটিভ গুলো তৈরি করে বাংলাদেশটাকে আজকে মানে আফগানিস্তানের পথে হাঁটার জন্য, অন্যের দেশের খেলার পুতুল বানানোর জন্য এই প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছিল। অনেক মানুষ তখন বিশ্বাস না করে সেই ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশের কি করুণ পরিণতি তারা কিন্তু দেখছেন। বাংলাদেশের অর্থনীতির দিকে তাকান, বাংলাদেশের ব্যবসার দিকে তাকান, শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, বাংলাদেশের জানমালের নিরাপত্তার দিকে তাকান, নারীর স্বাধীনতার দিকে তাকান। আপনি যতগুলো সূচক থাকে মানব সম্পদ উন্নয়নের, সবগুলো সূচকে দেখবেন খুবই খারাপ অবস্থা গত একটা বছরে। 10 থেকে দেখবেন 2-3 নেমে গেছে। এই পরিস্থিতিতে এখন আমরা যেটা বলছি সেটাও যদি আপনারা না বিশ্বাস করেন, তাহলে কিন্তু আজীবনের জন্য, কারণ মানে যে পরিস্থিতিতে যেদিকে বাংলাদেশ যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনতে হলে মানে কত লক্ষাধিক প্রাণ যাবে, কত রক্ত আমাদের আসলে দিতে হবে, সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। সো এটা থেকে ঠেকাতে হলে এখনো কিন্তু আমাদের সময় আছে। সারা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় দেশ রক্ষার জন্য, এখানে আওয়ামী লীগ কোনো ব্যাপার না। যে মানুষটা দেশপ্রেমিক তাকেই কিন্তু এখন এগিয়ে আসতে হবে, সে আওয়ামী লীগ করুক বা আওয়ামী লীগ না করুক বা অন্য কোনো দলের হোক, নিরপেক্ষ লোক হোক, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসছে কিন্তু এখন। আপনারা গত কয়েকদিন পর্যন্ত যেই পরিশ্রম করছেন, কাজ করছেন বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য, কি কর্মসূচি এবং আপনারা কি করতে চাচ্ছেন, কি করবেন, যদি আপনি একটু জানান সবাইকে। 26 তারিখ এটা জাতিসংঘের সামনে 80তম সাধারণ অধিবেশনে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, কষ্টের ব্যাপার, যে জায়গাটিতে আজ থেকে 50 বছর আগে 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলায় বক্তৃতা দিয়ে বাংলা জনগণের কথা বলে, দুঃখের কথা বলে, বাংলার 17 কোটি মানুষ, 30 লক্ষ শহীদের কথা মনে রেখে, 2 লক্ষ মা বোনের সম্মানের কথা উল্লেখ করে যে বক্তব্য রেখেছিলেন যে মঞ্চে, সেই মঞ্চেই আজকে আগামীকাল আমাকে দেখতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধ চায়, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের পতাকা চায়নি, যারা বাংলাদেশ জাতীয় সঙ্গীত চায় নাই, যারা বাংলা জাতির পিতাকে স্বীকার করে না, তাদের সাথে নিয়ে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস আগামীকাল প্রথমবারের মতো আজকে 54 বছর বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্ক সৃষ্টি হতে যাচ্ছে। সেই জন্য সেই অবস্থার বিবেচনা করে আমরা যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বুদ্ধিজীবী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ মিলে আমরা কিন্তু 1 মাস আগেই আমরা ঘোষণা দিয়েছি যে
দেশবিরোধী শক্তি, আমরা যাকে বলি রাজাকারের দল আসছে, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব এই দেশের আইনের মধ্য দিয়ে। এখানে আমাকে উল্লেখ করতেই হয়, আমরা কিন্তু সে উত্তর অলরেডি দিয়ে দিয়েছি যে আমাদের ভয়ঙ্কর রূপটা কি। আমি তাদেরকে স্মরণ করতে চাই, তাদের নাম উল্লেখ করতে চাই। 22শে সেপ্টেম্বর আন্তর্জাতিক বিমানবন্দর JFK তে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই সেখানে দেখেছেন, এবং সেখানে আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কয়েকজনের নাম বললে হয় না, যারা তাদের এই সুন্দর জীবনকে বিসর্জন দিয়ে তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েকে ভুলে গিয়ে শুধু জাতির স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শিত হওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনা রাস্তার প্রতি সম্মান রাখার জন্য তারা সবকিছু বিসর্জন দিয়ে আমাদের ফখরুল সাহেবের যে গাড়িতে যাচ্ছেন সে গাড়ির সামনে তারা তাদের জীবন উৎসর্গ করার জন্য শুয়ে পড়েছে। এবং শুধু তাই না, আমি কিছুটা প্রোগ্রাম করে আমরা করেছিলাম, যেটা গোপনে রেখেছিলাম। আমরা একদিক থেকে একটি টার্মিনালে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, আর একদিক থেকে আমরা সেকেন্ড একটা অপশন, যেটা আমি আগে ঘোষণা করিনি, এখন নামও দিতে চাই, শেখ হাসিনা অপারেশন 1, যেটা আমরা করেছি। তাতে তারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমি স্মরণ করতে চাই। তারা যে বীরত্ব দেখিয়েছে, তারা যে ধৈর্য দেখিয়েছে, হাতের কাছে ফখরুল সাহেবকে পেয়েও, হাতের কাছে এই তাহেরকে পেয়েও বা সেই আক্তারকে পেয়েও আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম। ওই দিন এমন সুযোগ ছিড়ে এসেছিল আমরা, কিন্তু যেহেতু আমরা আওয়ামী লীগ করি, যেহেতু আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা এমন কিছু করবো না যেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখবে না। আমরা দেখিয়েছি রাজনীতি কাকে বলে। আমরা রাজনীতির দল হিসেবে, রাজনীতি যারা বিরোধী দল রাজনীতি, যারা আমাদের বিরুদ্ধে রাজনীতি করে, তাদেরকে আমরা সম্মান করতে পারি, তাদেরকে আমরা রক্ষা করে, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি 22 তারিখে। এটা আপনারা সবাই দেখেছেন। আমি তাদের এই অপারেশন আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের নাম আমি এখন আর বলছি না, আপনারা বাই নাও অলরেডি জেনেছেন। বিশেষ করে যে ছেলেটি ডিম ছুড়েছে, কত সাহসিকতার সাথে ডিম ছোড়া বড় কথা না, এটা হলো অ্যাঙ্গার, তার ভেতর যে অ্যাঙ্গার, তার ভেতর বঙ্গবন্ধুর বাড়িতে মারির সাথে মিশিয়ে দেওয়া যে অ্যাঙ্গার, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যে কষ্টটা করছে তার অ্যাঙ্গারটা প্রকাশ করেছে। সর্বোপরি আমাদের নেত্রী জননেত্রী শেখ মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করতে, তার যে কষ্টময় জীবন, তার যে অসহনীয় জীবন যাপন, এটার বহিঃপ্রকাশ হলো 22 তারিখে আমরা দেখিয়েছি। তবে আমরা এখনো প্রতি মুহূর্তে যেটা আমরা বলেছি, এই খনি ইউনিট যেখানে যাবে সেখানে আমাদের নেতা কর্মীরা সেই গেরিলা যুদ্ধ মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই বঙ্গবন্ধুর আদর্শিত হয়ে যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, সেইটাই নিয়ে, এবং আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, তার সেই আদর্শকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। 26 তারিখের তাই হবে। 26 তারিখে যেটা আপনি বলেছেন, সেখানে যারা আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী আছে, তারা তাদের গানের মধ্য দিয়ে, তাদের নাটকের মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই 13 মাসে ডক্টর ইউনূস যে ঘটনাগুলি ঘটিয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটবে। সেখানে ভিডিওতে দেখানো হবে এই তার কর্মকাণ্ড, এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের আপাতত ওনারাও করেছেন একটা, আমরা 2 পাতা বা আমরা 4 পাতার একটা বুকলেট বের করেছি, যেখানে এই 13 মাসের আলকাতা হচ্ছে অন্যায় যে অত্যাচার করেছে, যেভাবে দেশ পরিচালনা করেছে এই কুনিবেশের জন্য, সেটা আমরা যারা এই সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা অলরেডি ইমেলে বা যে সমস্ত অ্যাড্রেস গুলো আমরা পাঠিয়েছি। আপা উনি হয়তো বলবেন, ওনারাও পাঠিয়েছেন, আরো অনেকেই। আওয়ামী লীগের নামই না, এখানে যারা বুদ্ধিজীবী সমাজ আছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার রয়েছেন, যারা মুক্তিযুদ্ধের প্রহরী নামে একটা প্রহরী আছে, তারাও সুসংগঠিত ভাবে সকল সহযোগিতা করছেন, এবং তারাও এরকম একটা পুস্তিকা বের করে মানুষের মাঝে, সাধারণ বিশ্বের দরবারে, এবং এখন জাতিসংঘের সামনে লাখো লাখো মানুষ কিন্তু প্রতিদিন উপস্থিত থাকে তাদের দেশের সরকার বিরোধী যে তাদের যে মেসেজ পৌঁছানোর জন্য, সে একই পদ্ধতিতে আমরাও এখানে করবো 26 তারিখে। এখানে অনেকে ভয় দেখিয়েছে যে জামাত, বিএনপি এবং এনসিপি তারা নাকি আমাদের আক্রমণ করবে, যেহেতু 22 তারিখে আমরা যে ঘটনাটি ঘটিয়েছি তার নাকি তারা প্রতিশোধ নেবে। সেটা তারা নিতেই পারে, তবে আমরা কাউকে আক্রমণ করতে যাবো না। এই দেশের আইনের মাথায় তারা যদি আমাকে আক্রমণ করে, সে ব্যবস্থা আমরা তাৎক্ষণিক ভাবে নেব। সে ব্যাপার আওয়ামী লীগকে শিখাতে হবে না, সে আওয়ামী লীগের নেতা কর্মীদের শিখাতে হবে না, সে বঙ্গবন্ধুর আদর্শিত যে নেতা কর্মীরা আছে তারা সেখানে সে ব্যবস্থা গ্রহণ করবে। তবে এটুকু বলতে পারি, আমাদের গায়ে কেউ হাত দিলে তারা অক্ষত অবস্থা ফিরে যেতে পারবে না। এদেশের আইনের শাসনের দেশ, এদেশে পুলিশ থাকবেন, আমরা পারমিশন নিয়ে সেখানে দাঁড়াবো, তারাও পারমিশন নিয়ে দাঁড়াবে। তারপরেও যদি তার কোনো যে ধমক ইঙ্গিত পাচ্ছি এবং আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে নাকি তারা আমাকে হাসতে নাস্তে করবে, এই হাসতে নাস্তে আমাকে
4 বছর আগেও আমাকে করেছে সেই ওয়াশিংটনের রাজপথে। আমি সেই ভয় ভীত না, আমার নেতা কর্মীরা সেই ভয় ভীত না। তারা যদি আক্রান্ত হয় কিভাবে তার উত্তর দিতে হয় সেটা দেবে। আমি আপনার মাধ্যমে একটু বলতে পারি, বাংলাদেশ আপামর আমাদের যে সমর্থক রয়েছে, ছাত্র, তোমরা এখন রাস্তায় বের হওয়ার সময় এসেছে। নেত্রী যে মুহূর্তে বলবে সেই মুহূর্তে আমার এখানে নেতা কর্মী তাদের সবকিছু ভুলে গিয়ে 22 তারিখে যে ঘটনাটি ঘটিয়েছে তোমরা তার চাইতে 100 গুণ বেগে যাবে সেই আহ্বান আমি আপনার মাধ্যমে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে বলতে চাই। আমি জানি আপা অনেক কথা বলবেন, আমার বক্তব্যের কোনো ভুল ত্রুটি হলে আমি সেদিন ক্ষমা চাইছি। আমাদের কাজ হলো আজকে 17 কোটি মানুষ যে অসহায় জীবন যাপন করছেন, যেখানে যানমালের কোনো নিশ্চয়তা নাই, তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার, তাদের উদ্ধার করার দায়িত্ব আমাকে। জি বলেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আবার একটু আরিফুর রহমান রুমার কথা শুনে আবার আপনার কাছে আসবো অল্প একটু সময়। আরিফুর রহমান রুমা, আপনি শুনছিলেন আওয়ামী লীগের নেতা ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি বলছেন আগামীকালকের যে কর্মসূচি এবং 22 তারিখের ঘটনা সেগুলো সব মিলে। পাশাপাশি আমরা দেখলাম 22 তারিখের ঘটনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ভিতরে ভাষাগুলো নিশ্চয়ই আপনিও দেখেছেন, যে এটি হচ্ছে বিধ্বংসী এবং সহিংস, অর্থাৎ এই ডিম ছোড়াকে তারা আখ্যায়িত করেছে বিধ্বংসী কার্যক্রম। আওয়ামী লীগ এর আগে এই বিধ্বংসী সংস্কৃতি করত এবং এখন সেটি করেছে। তো ডিম ছোড়াটা যদি বিধ্বংসী হয় কিংবা সহিংস ঘটনা হয়, অনেকে বলছেন কেন তারা ফুল ছুড়লো না। তো আপনি কি মনে করেন কি হওয়া উচিত? ফুল ছোড়া উচিত নাকি ডিম ছোড়া, নাকি আরো তাদের ভাষায় বিধ্বংসী? আপনি কি মনে করছেন বা এটির ব্যাখ্যা আপনার কাছে কি আছে? আরিফুর রহমান। ধন্যবাদ তৌফিক ভাই। আজকের শো আসলে আমার জন্য মানে বিশেষভাবে সম্মানের। আমি প্রথম ডক্টর সিদ্দিকুর রহমান ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি এবং উনি অনেক বড় মাপের একজন লিডার এবং ওনার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের সবাই দেখছেন যে মানে দারুণভাবে ঐক্যবদ্ধ। এবং এটা নিশ্চয়ই, এটা যদি মানে আমরা এভাবে কন্টিনিউ করি, এবং এটা সারা বাংলাদেশে এখন সারা পৃথিবীতেই আসলে আওয়ামী, অথবা বলতে পারেন যে 71-এর চেতনাকে যারা ধারণ করে তারা এখন ঐক্যবদ্ধ, এবং এরা যদি এই ঐক্যবদ্ধটা থাকে তাহলে কিন্তু পৃথিবীর কারো ক্ষমতা নাই, মানে কোনো অপশক্তির ক্ষমতা নাই যে তাদেরকে কিছু করতে পারে। আপনি মোহাম্মদ ইউনূস গং বলি আমি, তাদের প্রেস রিলিজের কথা বলছেন। ওনাদের একটা জিনিস লক্ষ্য করবেন, ওনাদের একটা ফেসবুক পেজ আছে অফিসিয়াল, সেখানে যখন যে পোস্টার দেয়া হয় ঠিক আমি মাঝে মাঝে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ঠিক তার বিপরীত কাজটা করে। যেখানে হাজার হাজার পুলিশকে মেরে ফেলেছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলেছে, সনাতনী ধর্মের মানুষকে মেরে ফেলেছে, আদিবাসী মানুষদেরকে মেরে ফেলেছে, যারা মুক্ত বুদ্ধির কথা বলে তাদেরকে মেরে ফেলেছে, যারা সত্যের পক্ষে কথা বলছে তাদের সবাইকে গ্রেফতার করা হচ্ছে। শুধু গ্রেফতার করা হচ্ছে না, সেখানে তারা ন্যূনতম ন্যায় বিচার পাচ্ছে না। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য শুনেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জামিন না পায় তার জন্য তারা চেষ্টা করছেন। তার মানে কি? নিয়ন্ত্রণ কিন্তু আইনের নিয়ন্ত্রণ আর আইনের হাতে নাই, আদালতের নিয়ন্ত্রণ আর আদালতের হাতে নেই। আদালতের নিয়ন্ত্রণ এখন সেই অবৈধ সরকারের যে প্রধান উপদেষ্টা তার এবং তার গঙের হাতে, তাদের হাতে। এবং এটা কিন্তু তারা প্রকাশ্যে স্বীকার করছেন। অনেকে যেটা করেন তারা হয়তো লুকিয়ে ছাপিয়ে করেন, মানে এরা এতটাই উদ্ধত যে এসব এবং নির্লজ্জ যে স্বীকার করতেও তাদের কোনো দ্বিধা নেই। আপনি দেখেন ডিম যারা ছুঁড়ে মেরেছে, সিদ্দিক ভাই কিন্তু বলছিলেন আপনি খুনের বদলে ডিম ছুঁড়ে মারছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার পরিবর্তে ডিম ছুঁড়ে মারছে, মানুষকে মেরে ঝুলিয়ে রাখার পরিবর্তে তারা ডিম ছুঁড়ে মারছে, পুলিশ হত্যার প্রতিবাদে তারা ডিম ছুঁড়ে মারছে, তারা শত শত হাজার হাজার নারীকে ধর্ষণ করার প্রতিবাদে তারা ডিম ছুঁড়ে মারছে। এর চেয়ে বেশি কিছু করার, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীর হাতে কিন্তু রক্তে রঞ্জিত না, তারা কিন্তু খুন খারাপি করতে পারে না। যারা 71-এর চেতনায় বিশ্বাসী, হ্যাঁ 71-এ আমরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম, বাট এখন স্বাধীন বাংলাদেশ, সেই পরিস্থিতিতে সেই অস্ত্রের কথা কিন্তু এখন মানুষের মাথায় নেই। ডিমটা হচ্ছে তার সর্বোচ্চ ক্ষোভ, সর্বোচ্চ ঘৃণার বহিঃপ্রকাশ। তো কি করলে ভালো হতো? আমরা 5ই আগস্টে দেখেছি গণভবনে তারা কি করেছেন, অন্তর্বাস নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে মিছিল করলে ভালো হতো। যারাকে, যদি ওখানে একজন নারী ছিলেন, ওনারা বলছিলেন যে যারাকে কিছু তো করা হয়নি, শব্দ বোমার কথা বলছিলেন। আচ্ছা, আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগের নারীদেরকে, সনাতনী ধর্মের নারীদেরকে চুলের মুঠি ধরে ধরে কিভাবে তাদের নির্যাতন করা হয়েছে, কিভাবে তাদের মারপিট করা হয়েছে। একটা নারীকে দেখা গেছে যে শত শত ছেলেরা মারছে ধরে, তাদেরকে কি হারে গণ রেপ করা হয়েছে। লাস্ট 8 মাসে এক গাইবান্ধাতে 120 জন নারী ধর্ষিত হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে 5 জন 7 জন করে নারী ধর্ষণ হতো, তাই না? সরকার যখন ক্ষমতা দখল করলো তার পর সেখানে ডিমকে নিয়ে যদি এই কথাটা বলে, মানে আসলে ওরা তো নিজেরা যা বলে নিজেরা তা বিশ্বাস করে না, যা তারা বিশ্বাস করে তা তারা বলে না।
এখন এই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ দেখছে এবং এতটাই আলাভোলা দেশের বাকি মানুষদেরকে মনে করে যে তারা যা কিছু করছে সেগুলো মনে হয় বাংলাদেশের মানুষের নজরেও আসছে না, কেউ মনে হয় কিছু চোখেও দেখতে পাচ্ছে না। এটা মোহাম্মদ ইউনূসের মনে রাখতে হবে, তথ্য প্রযুক্তির যুগ। আপনি ভুজুং ভাজুং দিয়ে সামগ্রিকভাবে একটা মানুষকে চোখে ধুলো দিতে পারেন, যেটা জুলাই আগস্টে দিয়েছিলেন, যে কারণে 5ই আগস্টের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ব্যাপারটা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন না। জুলাই আগস্টে কি ঘটেছিল, 5ই আগস্টে কিভাবে সরকার আপনারা দখল করলেন 8ই আগস্টের পরবর্তীতে, সেটা কিন্তু সবাই এখন জানেন। আমি একটা জাস্ট পয়েন্ট বলি, 5ই আগস্টের প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলছিলেন উনি কিছুই জানতেন না এরকম কোনো ঘটনা ঘটবে। উনি পরবর্তীতে 5ই আগস্ট ঘটার পরে ওনাকে দায়িত্ব নিতে বলা হয়। আর তার যে ছাত্র বন্ধুরা, তাদের কাছ থেকে আমরা শুনেছি 3রা আগস্ট তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল মোহাম্মদ ইউনূসের সাথে। তো এই দেখেন না যে চোখে মুখে যেভাবে মিথ্যে কথা বলে। তো এটা নিয়ে আসলে সবাই দেখছে দেশের মানুষ, এর চেয়ে বেশি কিছু বলার নাই। অনেক ধন্যবাদ।